আমরা কয়েকদিন আগে হায়দ্রাবাদ গিয়েছিলাম। তো হায়দ্রাবাদ গিয়ে যেটা দেখলাম যে ফিল্মে মানে কোনো একটা ছবি তৈরি করতে গেলে সেটা মালায়ালি হোক বা তামিল হোক বা তেলেগু হোক বা হিন্দি হোক, তাতে বেশ কিছু সিন ক্রিয়েট করা হয়। সেই সিন ক্রিয়েটের জন্য আর্টিফিশিয়াল স্টেজেস থাকে এবং আর্টিফিশিয়াল কিছু অ্যাপ্রোচ থাকে, কিছু প্রপস থাকে যেগুলোকে ব্যবহার করা হয়। আজকে আমি কেন হিন্দি ছবি বা বিভিন্ন ছবির কথা বলছি বা তার প্রেক্ষাপট বলছি, আজকের বাসন্তী এক্সপ্রেসওয়ের উপরে যেভাবে ভোলা ঘোষ, সত্যজিৎ ঘোষ এবং শাহানুর মোল্লার গাড়ি, একটা লরি, 10 চাকার লরি, বড় লরি, সেই লরি এসে সামনাসামনি কলিশন হলো, ধাক্কা লাগলো এবং ছিটকে পাশের নয়নজুলি এবং ভেড়ির মধ্যে গিয়ে পড়লো দুটো গাড়ি, তছনছ হয়ে গেল এই ভোলা ঘোষের গাড়ি, যাতে সামনে বসে থাকা ভোলা ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং তাদের চালক শাহানুর মোল্লা, এই দুজনের মৃত্যু হলো। ঘটনাটা পুরোটাই একটা ফিল্মি কায়দায় হলো। মানে আমি এই কারণের জন্য ফিল্মের প্রেক্ষাপটের কথা মনে হচ্ছিল। এবং আমাদেরকে ওনারা বলছিলেন হায়দ্রাবাদে যেখানে কিডন্যাপিংয়ের কেসগুলো যেগুলো হয় সেগুলোর ফিল্ম হয়, মানে তার শুটিং হয়, এবং ধরুন দুটো গাড়ির কলিশন হলো, তারও কিছু কৃত্রিমভাবে শুটিং হয়। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো সেটা তো দুর্ঘটনা, কিন্তু পুরো ফিল্মি কায়দায়, ঠিক যেরকমভাবে আমরা বিভিন্ন চলচ্চিত্রের প্রেক্ষাপটে দেখেছি যে সাক্ষীকে গুম করে দেওয়া, সাক্ষীকে কিডন্যাপ করে নেওয়া বা সাক্ষীর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া, যারা অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকে তাদের শিকড় কি এত দূর পর্যন্ত থাকে যে তারা যে কোনো খুল্লা দিন দুপুরে এই ধরনের দুর্ঘটনা ঘটাতে পারেন। তারও উদাহরণ প্রচুর রয়েছে। বিভিন্ন জায়গায় সাক্ষীকে ট্যাম্পার করা হয়েছে, সাক্ষীকে খুন করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, এর অভিযোগ মানে বারবার আছে আমাদের সামনে। সেটা শুধু চলচ্চিত্রে নয়, রিল থেকে রিয়েল লাইফে নেমে এসছে। আজকের ঘটনাটাতে পরিবার বলছে 100% খুন করা হয়েছে ভাইকে এবং বাবাকে খুন করবার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগ আরও আরেকবার বিভিন্ন মামলায়, বিশেষত গুরুত্বপূর্ণ মামলাগুলোতে যারা সাক্ষী রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে একটা নিশ্চিত প্রশ্ন তৈরি করে দিল আমাদের সামনে। এই যে সাক্ষীরা বিভিন্ন সময় আতঙ্কিত হন, ভয় পান, অনেক সময় সাক্ষ্য থেকে তারা সরে যান, যার জন্য ভারতীয় আইন প্রক্রিয়া বা বিচার ব্যবস্থা ডিলেড প্রসিজিওরে চলে, স্লথ গতিতে চলে। সঠিক সাক্ষী পাওয়ার অভাবে সাক্ষীদের আতঙ্কগ্রস্ত হয়ে থাকবার জন্য সঠিক সাক্ষী পেলে আইন কিন্তু আইনের মতো ব্যবস্থা নিতে পারে। কিন্তু আজকে যেভাবে শাহজাহান শেখের মামলায় এই যে ভোলা ঘোষ তার গাড়িকে টার্গেট করে ধাক্কা মারার অভিযোগ আসছে, ঘটনাটি ঘটেছে কোথায়? বাসন্তী হাইওয়ের উপরে, এবং সেটা ঘটেছে হচ্ছে বয়রামারি পেট্রোল পাম্পের কাছে, নেজার থানার মধ্যে। এই ছবি আপনারা দেখছেন এখন, বয়রামারি পেট্রোল পাম্প, ঠিক তার কাছে চকচকে রাস্তার ছবি যদি কোনোভাবে আমাদের ক্যামেরায় আসে তো আমি দেখাবো। সেটা এসছেও সকাল থেকে একাধিকবার। সেখানে আমরা দেখতে পাচ্ছি গাড়িটি তছনছ হয়ে যায়, সামনের সিটে বসে থাকা ভোলা ঘোষের ছেলে এবং ড্রাইভার স্পট ডেড হন। তাদের দেহ ময়নাতদন্তের জন্য এখন কলকাতা SSKM হাসপাতালে রাখা আছে। আপনারা দেখতেও পাচ্ছেন ছবি, স্পট ডেড হয়ে যান। ভোলা ঘোষ প্রথমত আহত হন, তিনি স্বাভাবিক তার যে বাক ক্ষমতা সেটা চলে যায়, খানিকটা অপ্রকৃতিস্থ হন এবং পরবর্তীকালে তিনি আবার স্বাভাবিক হন, কারণ সামনে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে দেখে। আমরা একটা ছবি দেখাই, তাতে প্রভাবশালীদের প্রভাবের কিছুটা ছবি হয়তো আপনাদের সামনে আসতে পারে। গত বছর মাঝামাঝি সময় নাগাদ পুলিশ ঘোষণা করে যে তারা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারির এই রাস্তার ছবিটা একটু আমরা দেখাই, মনে হয় রাস্তার ছবিটা আমরা পাচ্ছি। এই দেখুন হচ্ছে বাসন্তী হাইওয়ে, চকচকে রাস্তা, মানে যেখানে সাইড দিতে যাওয়া বা কোনোভাবে দুর্ঘটনা ঘটার আপনার রাস্তার ছবি দেখতে পাচ্ছেন। ঠিক ঘটনা বয়রামারি পেট্রোল পাম্প, খানিকটা এগিয়ে গেলে মালঞ্চর দিকে আসার রাস্তা, বসিরহাট আদালতে তারা যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে দুর্ঘটনা ঘটলো এবং এত জোরে কলিশন হলো যে গাড়িগুলো পাশের নয়নজুলিতে পড়লো। লরির ছবি একটু দেখাই, সেটাও গিয়ে নয়নজুলিতে পড়েছে। একটা অভিযোগ আসছে খুব ভয়াবহ। যে অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে এই ট্রাকের স্টিয়ারিং ধরেছিল শাহজাহানের 2 সাকরেদ
একজন হচ্ছে আব্দুল হালিম মোল্লা, একজন হচ্ছে নজরুল মোল্লা। এরাই ট্রাক চালাচ্ছিল। ট্রাকটাও ছিটকে গিয়ে পাশের নয়নজুলিতে পড়ে, গাড়িটা ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যায়। ছোট গাড়িটি, বুঝতেই পারছেন 10 চাকার বড় লরি যেটা দেখা যাচ্ছে ছবিতে, অর্থাৎ পেছন দিকে আপনার 3টে হুইলে চাকা রয়েছে, অর্থাৎ 3টেতে 2টো করে হলে হচ্ছে আপনার 12টা চাকা প্রায় পেছনে। সামনে 2টো চাকা এই বড় লরিতে ধাক্কা মারে এবং তারপরে এই দুর্ঘটনা ঘটে। তাহলে প্রশ্ন আসছে এখানে একটাই, যেটা হচ্ছে খুন নাকি দুর্ঘটনা। এই যে ভোলা ঘোষ, তার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ, সে কি অভিযোগ করেছে একবার শোনাই। তার অভিযোগের ভিত্তিতে নেজার থানায় মামলা হয়েছে এবং তারপর পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে বিষয়টা দেখবে। কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে গেল আজকের এই ঘটনার পর, যেগুলো নিয়ে আলোচনা হতেই পারে। আর আমরা আরেকটা ছবি দেখাবে যে শাহজাহান যে প্রভাবশালী, যেদিন গ্রেপ্তার হয়েছিল সেই ছবিটা সমস্ত পশ্চিমবঙ্গের বড় বড় মিডিয়া, আমরা সবাই সেই ছবি দেখিয়েছিলাম, যে শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর যে রাজকীয় ভঙ্গিমায় পুলিশ হেফাজতে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, সেই ছবিটা কিন্তু আমাদের অবাক করেছিল। এবং খানিকটা বলা যেতে পারে শাহজাহান নাকি আত্মসমর্পণই করেছিলেন, এটা বেশ কিছু সূত্রের খবর। আমরা প্রথম থেকে একবার ছবিটি দেখালে দেখতে পাবো যে এটা শাহজাহানকে আদালতে নিয়ে যাওয়ার সময়, এই যে দেখছেন ছবিটা, দেখুন গ্রেপ্তার হওয়ার পরের দিন রাজকীয় চাল, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে মনেই হচ্ছে না, মানে মনে হচ্ছে একজন নেতা যাচ্ছে সামনে। বহুদিন পর আবার ছবিটা প্রাসঙ্গিক হলো, আঙুল নেড়ে কি যেন বলছেন শাহজাহান, তখন তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। আঙুল নেড়ে কি বলছেন, এবং মনে হচ্ছে যে পেছনের পুলিশেরা তাকে গ্রেপ্তার করেনি, তার সিকিউরিটি গার্ড হিসাবে পেছনে পেছনে যাচ্ছে। এটা সেই সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল এই ছবি দেখবার পর। এই প্রভাবশালী শাহজাহান জেলের মধ্যে বসে একটা নেক্সাস চালাচ্ছেন। অভিযোগ দুজনের বিরুদ্ধে এসছে আজকে, সেটা হচ্ছে সবিতা রায় এবং মোসলেম শেখ। সবিতা রায় এবং মোসলেম শেখ, যাদের নেতৃত্বে নাকি জেলে বসে একটা নেক্সাস, একটা র্যাকেট চালাচ্ছেন হচ্ছে এই শাহজাহান, যার বিরুদ্ধে জমি লুট, যার বিরুদ্ধে রেশন লুট, যার বিরুদ্ধে ইডির উপরে হামলা এবং যার উপরে মহিলাদের উপরে অকথ্য শ্লীলতাহানি এবং অত্যাচারের অভিযোগ রয়েছে। এই সেই শেখ শাহজাহান যে সন্দেশখালী ত্রাস বলে খবরের মিডিয়াকে টোটাল প্রায় 1.5 মাস কনসেন্ট্রেট করে রেখেছিল সন্দেশখালীর প্রতি, সমস্ত মিডিয়াকে 1.5 মাস কনসেন্ট্রেট করে রেখেছিল সন্দেশখালীর প্রতি। এই হচ্ছে শেখ শাহজাহান, যার ছবি আপনারা দেখছেন। অকপট শেখ শাহজাহান, অকপট শেখ শাহজাহান এখন বারবার করে জামিনের চেষ্টা করছেন। আর এই শেখ শাহজাহানে কি জামিন পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল ভোলা ঘোষের সাক্ষ্য, সেই কারণের জন্যই কি ভোলা ঘোষকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা। আমরা এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় যাব, কিন্তু একেবারে প্রথম বিশ্বজিৎ ঘোষ কি বলছে, অর্থাৎ এই যে ভোলা ঘোষ যাকে টার্গেট করা হয়েছে, যে মূল সাক্ষ্য বলা হচ্ছে, তার বড় ছেলে, সে কি বলছে শুনবো, তাদের কি অভিযোগ শুনবো। আজকে বসিরহাট কোর্টে আসার কথা ছিল ভাইকে বাবাকে। শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনাতেনা, ইডিকে মারধর, ওর যে কার্যকলাপ, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে, ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও জেলে বসে কারসাজি করছে, ওর কারসাজি এটাই। কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। আমার ভাই ওটা মারা গেছে, ওর মামলায় সাক্ষ্য দেয়নি, সিবিআইকে সহযোগিতা করেছিল। আজকের প্রথম সাক্ষী দিতে যায়নি, ওনার নামে, বাবার নামে মিথ্যে এলিগেশন করে রেখেছিল শাহজাহান শেখ। অনেকগুলো মিথ্যে এলিগেশন কেস করে রেখেছিল ওনাকে নষ্ট করার জন্য, সেই কেসেই উনি ইয়ে করতে যাচ্ছিল। 100% করবেন। বাবা একজন সাক্ষী, সিবিআই কি আপনার কোনো প্রোটেকশন দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল? না, নিরাপত্তা নেয়নি। সিবিআইকে কি আপনারা জানাবেন গোটা বিষয়টা নিয়ে, যে আপনাদের আশঙ্কা রয়েছে? আমরা সবাইকেই জানাবো। বাবা মিনাখা হসপিটালে ভর্তি ছিল প্রথম স্থানীয়ভাবে, এখন ওনার বুকে পেন হচ্ছে, আমৃতে নিয়ে আসছে, এটাই আমি খবর পেলাম। পুলিশের তদন্তে আস্থা রাখছেন নাকি সিবিআই তদন্তের দাবি করছেন? আমি
সবটাই আস্থা রাখবো, কারা আমাকে উপকার করবে তার উপরেই ভরসা করবো। পুলিশ প্রশাসনকেও আমি তো আবদার করব, তারা যদি আমাদের সাহায্য করে আমরা ওটাই মেনে নেব, তারা যদি আমাদের সাহায্য না করে পরের কথা পরে ভাববো। কিন্তু এই পুরো ঘটনার পরে কাদের বিরুদ্ধে অভিযোগ করছে এই ভোলা ঘোষের পরিবার, শুনুন। ওখানে এক্ষুনি সম্পূর্ণ মোটিভেশন, সম্পূর্ণ ব্রেন সম্পূর্ণ চালাচ্ছে নেজাহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে, মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে আলিম বলে, যেটা আমি এখন থেকে খবর নিলাম, ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালি ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে এটা করেছে। সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায় জেলে আছে, জেল থেকে সাধারণ ইনস্ট্রাকশন দিচ্ছে, ফোন করে ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। এর আগেও অনেকবার এই নিয়ে কমপ্লেন হয়েছিল যে ওর বউয়ের সাথে কথা হয় শাহজাহান শেখের, আর ওই মুসলিম শেখ সবিতা ওদের সাথে কথা। আমাদের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে মুসলিম শেখের, এবং আমাদের সঙ্গে কথা হয়েছে সবিতা রায়ের, অর্থাৎ নেজাহাট পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি। কি বলছেন একবার শুনিয়ে নি, শুনুন। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম 100% মিথ্যে কথা। আমরা ওসব কাজ করার লোক আমরা না। ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি না। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। যে ওরা যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন। আমি একটা মহিলা, আমি কি করে গাড়ি অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনাটা বেদনাদায়ক। আমি দুবার গেছিলাম তার বাড়িতে সকাল থেকে, আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য। সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে। কিন্তু যেটা বলছে, অভিযোগ করছে, এটা পুরো ভিত্তিহীন। তদন্ত করুন, তদন্ত করলে হয়ে যাবে, তদন্ত তো আছে তো। আমরা এই বিষয়ে চলে যাব আমাদের গেস্টদের কাছে আলোচনার জন্য। আজকে যারা রয়েছেন আমাদের সঙ্গে, আমি স্বাগত জানাব। প্রথমে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস, রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। আমি নজরুল সাহেবকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। রাজনৈতিক তিনজন প্রতিনিধি মানে বক্তা আমাদের সঙ্গে রয়েছেন। তৃণমূল কংগ্রেসের সম্রাট চক্রবর্তীকে স্বাগত জানাই অনুষ্ঠানে। ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, স্বাগত জানাই। শক্তি মৈত্র, জাতীয় কংগ্রেসের মুখপাত্র, স্বাগত জানাই। নজরুলদা, যেভাবে ঘটনা ঘটেছে, যে ছবিগুলো এখনো পর্যন্ত মিডিয়ার মাধ্যমে আপনি দেখেছেন, এবং পরিবারের অভিযোগ হচ্ছে 100% মার্ডার, মানে সাক্ষীকে খুন করবার চেষ্টা করা হয়েছে, যাতে ড্রাইভার শাহানুর এবং ছোট ছেলে সত্যজিৎ মারা গেছে। আমি আপনার কাছে জানতে চাইব যে এই ঘটনার ক্ষেত্রে, বা এই যে প্রভাবশালী শেখ শাহজাহান, সে নাকি জেলে বসেও তার একটা চক্র চালাচ্ছিল পুরো সন্দেশখালী এলাকায়, পলিটিক্যাল আপলিটিক্যাল বিভিন্ন ক্ষেত্রে, তোলা জমির দখল ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। আপনার কি মনে হচ্ছে, আপনার অভিজ্ঞতা থেকে, ঘটনা দেখে, বক্তব্য শুনে এখনো পর্যন্ত এটাকে কি মনে হচ্ছে? নিছক দুর্ঘটনা, নাকি খুন হলেও, ইন্টেনশনাল খুন হলেও হতে পারে? কারণ এই ক্ষেত্রে যেটা এই বিশ্বজিৎ বড় ছেলে বলছেন, যে এই গাড়ি চালাচ্ছিল নাকি হালিম মোল্লা নামক একজন, আব্দুল হালিম মোল্লা, যে আবার ওই সবিতা রায় এবং মুসলিম শেখ ঘনিষ্ঠ। এই ইনপুটগুলো আসছে, আপনার এক্সপিরিয়েন্স কি বলছে, অভিজ্ঞতা কি বলছে? দেখুন, যে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই, সেটা হচ্ছে ভোলানাথ ঘোষ। তিনি শাহজাহান শেখের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে একটা লরি এসে ধাক্কা মারার ফলে দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন এবং তার ছেলে এবং গাড়ির চালক নিহত হয়েছে। নিছক দুর্ঘটনার থেকে অনেক অনেক বেশি সম্ভাবনা এটা পরিকল্পিত খুনের, এই জন্যে যে এরকম একটা সংবেদনশীল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ আছে
যেখানে আগে থেকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, সেখানে তাদের প্রশাসনের পক্ষে নিরাপত্তা দেওয়া উচিত ছিল, দেওয়া হয়নি। এবং এই ভোলানাথ ঘোষের গাড়ি গিয়ে ট্রাকে ধাক্কা দেয়নি, ট্রাক অন্য লেনে ঢুকে এই গাড়িকে ধাক্কা দিয়েছে। এবং তারপর আপনারাই বলছেন যে গাড়ি মালিককে, গাড়ির চালক কে ছিলেন, এগুলো দেখলে সব থেকে সম্ভাবনা বেশি যে এটা পরিকল্পনা করে খুন করা হয়েছিল। এই যে ভোলানাথ দাস মারা গেলে তো মিটে যেত, মারা না গেলেও সাক্ষী দিতে যাওয়ার জন্য তার ছেলেকে খুন হতে হয়েছে, এটা তার উপর একটা বড় প্রভাব পড়বে এবং এর ফলে সে মামলাটা যে বিচারের উপরও প্রভাব পড়বে। সেই জন্য প্রশাসন যদি সত্যি চায় যে মামলাটা সত্যিকার বিচার হোক, তাহলে কিন্তু ওই ভোলানাথ ঘোষের এর পরে যাতে আবার তার উপর এরকম চেষ্টা করে তাকে খুন না করা হয়, তাকে যাতে অন্তত এর পরেও নিরাপত্তাটা দেওয়া হয় এবং তিনি সাক্ষীটা দিতে পারেন, তার ব্যবস্থা করা হয়। বলুন। একদম, আমি আপনার এই অবস্থান নিয়ে সম্রাটদার কাছে আসবো। সম্রাটদা, বিশ্বজিৎ ঘোষ বলছে গ্রেপ্তার হওয়ার প্রায় 1.5 বছর পরে একটাই রাত চলে সন্দেশখালিতে, যেটা হচ্ছে শেখ শাহজাহান রাজ। আপনি চাইলে আমি বাইকটা আবার শোনাতে পারি, কিন্তু আপনি হয়তো শুনেছেন। 1.5 বছর পর, গ্রেপ্তারের পর কি করে শাহজাহান রাজ চলে? আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, একজন সাক্ষীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? এই জায়গায় কি কর্তব্যের গাফিলতি হয়েছে বলে মনে হয়? এত একটা হাই সেন্সিটিভ একটা মামলা, যেখানে একাধিক অভিযোগ, জমি লুট, রেশন লুট, ইডির উপরে হামলা এবং নারীদের প্রতি শ্লীলতাহানি, হাই প্রোফাইল ক্রিমিনাল শেখ শাহজাহান। প্রথম কথা হলো যে বাইকটা আমি শুনেছি, নজরুলবাবু শোনেন। নজরুলবাবু শুনলে জানতেন যে ভোলানাথ ঘোষ আজকে সাক্ষী হিসাবে নয়, অভিযুক্ত হিসাবে যাচ্ছিল, কারণ তার বিরুদ্ধে আজকে মামলা ছিল। আজকে শাহজাহানের মামলার কোনো সাক্ষী হিসাবে তিনি কোর্টে যাচ্ছেন। কিন্তু উনি তো সাক্ষী ছিলেন, সাক্ষী ছিলেন, কিন্তু নজরুলবাবু যেটা বললেন টার্গেট তো তারপরে ভোলানাথ, কোন পারপাসে যাচ্ছে সেটা তো বড় না, কথা। উনি যেটা বললেন, আচ্ছা, উনি যেটা বললেন, নজরুলবাবু যেটা বললেন সেটা বলছি। তুমি Okay. নজরুলবাবুর কথাও আমার উপর বসিয়ে যাও না না না, সেটা বলতে দাও। তোমার কথা সূত্র ধরে আসি। ফিল্মি কায়দা, যে কোনো দুর্ঘটনা তো ফিল্মি কায়দা হয়। প্রথমেই স্বীকার করি একটা দুর্ঘটনা আজকে ঘটেছে, দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক। কিন্তু এটা দুর্ঘটনা নাকি খুন, তদন্ত সাপেক্ষ। খুব পরিষ্কারভাবে বলি, তদন্ত সাপেক্ষ। শাহজাহান কার হেফাজতে আছে, কাদের হেফাজতে? নিশ্চয়ই পশ্চিমবঙ্গের জেলে আছে, কিন্তু কাদের হেফাজতে আছে? হেফাজতটা সিবিআই। সিবিআই যদি মনে করত শাহজাহান জেলে থেকে এখনো অন্যায় অত্যাচার করছে, সমান্তরাল প্রশাসন জেলে বসে চালাচ্ছে, বা মোবাইল ফোনে কারুর সাথে কথা বলছে, তা সিবিআইয়ের দায়িত্ব ছিল না মোবাইল ফোনটা কেড়ে নেওয়া? হেফাজতে রেখে কি করছিল? সন্দেশকারীতে সন্দেশ খাচ্ছিল। ঠিক যেরকম-ভাবে কেষ্টমণ্ডল ল্যাংচা খেতে শক্তিগড়ের ল্যাংচা ভাবে ঢুকেছিল। আমি তাই তো? এবার দ্বিতীয় কথা বলি। দ্বিতীয় কথাতে হচ্ছে সিবিআইয়ের এই দায়িত্বটা ছিল। এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে, বাংলায় তারা প্রভাবশালী বলে তাদেরকে উড়িষ্যার জেলে নিয়ে চলে যাওয়া হয়েছে, যে এই বাংলার জেলটার থেকে উড়িষ্যার জেলে তাদেরকে আরও কড়া শাসনে রাখা যাবে। তা শাহজাহান যদি দীর্ঘদিন ধরে, প্রায় দীর্ঘ 18 মাস ধরে জেলে এই কাজগুলো করে থাকে এবং নিয়মিত তাকে যারা জেরা করছে সেই সিবিআই, তারা তাকে অন্য জেলে স্থানান্তরিত করলো না কেন? শাহজাহানকে তো অনেক আগেই বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। এবং সর্বোপরি একটা কথা যেটা বলা বাহুল্য, ফরেন্সিক তদন্ত করছে, তোমরাই দেখাচ্ছ। দুর্ঘটনা হতে পারে, আবার পরিকল্পিত হত্যা হতে পারে, সেটা পুলিশ বা প্রশাসন তদন্ত করবে। তার তদন্তের পরে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছব। প্রশ্ন হচ্ছে যে পুলিশ নিরাপত্তা দেওয়ার দরকার ছিল একজন সাক্ষীকে, যে পুলিশ নিরাপত্তা দিতে পারলো না, সে এখন তদন্ত করে সঠিক তথ্য বার করবে, এটাই বা আপনি আশা করছেন কি করে? তুমি আবার একটা কথা বলছো যে এই যে পুলিশের সাক্ষীকে নিরাপত্তা দেওয়ার কথা, তুমি আমাকে দেখাও তো কোথায় একবার সিবিআই পুলিশের কাছে আবেদন করেছে সাক্ষীকে নিরাপত্তা দেওয়া প্রয়োজন? মামলাটা কাদের, হেফাজতে কার? তাহলে সাক্ষীকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সিবিআই থাকছে না? কোথায় সিবিআই পুলিশকে আবেদন করেছে, পুলিশ নিরাপত্তা দেয়নি? আমি একটু তন্ময়দার কাছে যাই। তন্ময়দা, এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম এনসিডব্লিউ তারা সন্দেশখালিতে গেছিল
এমনকি স্মৃতি ইরানি কেন্দ্রীয় মন্ত্রী তিনি একাধিকবার সন্দেশখালীতে মেয়েদের উপর অত্যাচারের প্রসঙ্গ এনেছিলেন। এনসিডব্লিউ গিয়ে সেখানে তদন্ত করলো, মানে তারা ঘুরে দেখলো, মানুষের সঙ্গে কথা বলল, রিপোর্ট নিল। সেই রিপোর্ট এখনো পর্যন্ত মানুষের কাছে পৌঁছয়নি। পাশাপাশি যার বিরুদ্ধে অভিযোগ সে রিপিটেডলি বারবার করে জামিনের জন্য আবেদন করছেন। এবং এই যে সিবিআইয়ের বিরুদ্ধে সরাসরি সম্রাট দা আপনার থেকে ওই পাশে বসেই অভিযোগ করলেন যে সিবিআই তো তদন্তটা করছে, তাহলে সেই ধরনের প্রিভিলেজগুলো পাচ্ছে কি করে, এইসব সুবিধাগুলো পাচ্ছে কি করে, জঙ্গলরাজ জেলে বসে চলছে কি করে? জেলটা যদিও রাজ্য সরকারের আন্ডারে আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেবাশিস, আমি এটা কতগুলো আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একটা বিরতি নিই তন্ময়দা। বিরতির পর ফিরে আপনার কাছে ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর নেব, যে এই ঘটনাটাকে সিরিয়াসলি কি দেখছে না সিবিআই, যেখানে ইডির উপরে হামলা চালানোর অভিযোগ রয়েছে। শুনবো তন্ময়দার থেকে। ডক্টর তন্ময় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আপনারাও সঙ্গে থাকুন। দর্শকরা বুঝে যাবেন যে সম্ভাবনা কোন দিকে। এই হচ্ছে যে ভোলা ঘোষ, ইনি বলছেন যে আমার কাছে হুমকি ফোন আসছিল একের পর এক। হ্যাঁ, ছেলেও বলেছে। হ্যাঁ, তিনি হচ্ছেন একজন সাক্ষী শাহজাহানের কেসে। তিনি কোর্টে যাচ্ছিলেন, একটা ঘাতক লরি অ্যাক্সিডেন্ট হলো, তিনি প্রাণে বেঁচে গেছেন, তার ছেলে এবং সেই হচ্ছে গাড়ির চালক মারা গেল। কিন্তু লরির চালক বা তার সাথে যিনি ছিলেন তারা হচ্ছে অক্ষত অবস্থায় বাইকে করে পালিয়ে চলে গেল। আর তারপরে কি হলো, এমন জায়গায় অ্যাক্সিডেন্টটা হলো যেখানে সিসিটিভিটা নেই, সেই জায়গাতে গিয়ে হলো। তো এইবার হচ্ছে পুলিশ কি করলো, পুলিশ হচ্ছে এখনো পর্যন্ত স্বতঃপ্রণোদিত কোনো কেস শুরু করেনি। তারা অপেক্ষা করছে কালীঘাট থেকে কখন নির্দেশ আসবে, তারপরে তারা কিছু দেখতে পারে। তো এইগুলো যদি ডটগুলো তুমি মেলাতে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা একটা মার্ডার হয়েছে। মার্ডারার হচ্ছে ওই ড্রাইভার, যে হচ্ছে এই শাহজাহানের হচ্ছে সাকরে, আর মার্ডার উইপন কোনটা হচ্ছে লরি। আর এখানে এবার দেখবে মার্ডারে একটা সবসময় লাগবে, নজরুলবাবু আছেন, একটা মেন্স রিয়া বলে। মেন্স রিয়া মানে মোটিভটা কি? এখানে মোটিভ হচ্ছে যে এই ভোলা ঘোষ যাতে সাক্ষী দিতে না পারে তাকে তো মারা হলো। এছাড়া এই যে 3000 কেস রয়েছে কলকাতা হাইকোর্টে জমি লুটের বা এই রেপ কেস বা অন্য রেশন দুর্নীতি, এই এতগুলো কেস রয়েছে, এই সাক্ষীদের কাছে বার্তা দেওয়া যে আর সাক্ষী দেওয়ার জন্য সাহস করো না কোর্টে যেতে, ওই কিন্তু ভোলা ঘোষ করে দেবো, এই ভোলা ঘোষ করে দেবো। কিন্তু ভোলা ঘোষ মৃত্যু হয়নি, সেইটাই জন্যই করা হয়েছে। তার দুর্ভাগ্যবশত তার ছেলের মৃত্যু হয়ে গেছে এবং আরেকজন ড্রাইভারের মৃত্যু হয়েছে, দুজন অলরেডি মারা গেল। তো এইটা হচ্ছে মোটিভ। সুতরাং এইটা কিন্তু এই যে সম্রাট বলছেন সিবিআইয়ের কাস্টডিতে, তিনি কিন্তু সিবিআইয়ের কাস্টডিতে নয়। কারণ কি মনে রাখবেন যে সিবিআই কোনো জেল নেই, সিবিআইয়ের আন্ডারে কোনো জেল নেই, আর জেলটা নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার। সুতরাং যখন সিবিআইয়ের কাস্টডিতে থাকে তখন ওই সিবিআই সিজিও কমপ্লেক্সে থাকে। আমি রাজ্য সরকারের জেলে সিবিআই কাস্টডিতে বলছি না, সম্রাট বলে বলছি। আপনি আমার নাম না ধরলে বলতে আমি না দাদা। ঠিক আছে, আপনি সম্রাট বলে আছে, আমি ওটা আবার বলে দিচ্ছি। রাজ্য সরকারের জেলে থাকলে সেখানেও সিবিআই কাস্টডিতে থাকে না। রাজ্য সরকারের জেলেতে যখন কোনো থাকে সিবিআই কেসে, সিবিআই কে কোর্ট থেকে পারমিশন নিতে হয় জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাছাড়া সিবিআই ইভেন জেলে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে পারে না, কারণ এটাই নিয়ম। আরে তন্ময়, আপনি জানেন না কোন কেস না হলে পোস্টমর্টম হয় না। আপনি বলছেন, তুমি আমার শোনো, আমি আইনের ছাত্র, আমি আইনের ছাত্র, তুমি আইন জানো, ঠিক আছে? শুনো না, এবার হচ্ছে যখন সিবিআই এর কাস্টডিতে থাকে যেমন জিজ্ঞাসাবাদ, তখন সিবিআই এর আন্ডারে থাকে। আর আমাদের রাজ্যে জানবেন এমনি হচ্ছে জেলে বসে তারা হচ্ছে, শাহজাহান তো আছেই। আপনারা এই 1 মাসের মধ্যেই দিল্লি ব্লাস্টের সময় দেখলেন যে আমাদের রাজ্য থেকে এনআইএ এসে তদন্ত করছে কি না, জেলে বসে জঙ্গি কার্যকলাপ চালানো হচ্ছে। তো শাহজাহান হচ্ছে তার সাম্রাজ্য কন্ট্রোল করছে জেলে বসে তার সাগরেদের মাধ্যমে, কারণ সে তৃণমূলের নেতা। আর ওই এটাও আর একটা ডট আছে বলে দিই, যে এটা জানা যাচ্ছে যে ঘাতক লরিটা সেটারও মালিক নাকি সেখানে নাকি তৃণমূলের সাথে যোগ। এতগুলো যোগ দিয়ে দেবাশিস এসে এটা আপনি বুঝতে পারছেন বা দর্শকরা বুঝতে পারছেন যে সম্ভাবনা হচ্ছে এটা একটা মার্ডার হলো। বেশ, আমি আসবো এই সমস্ত প্রশ্ন নিয়ে, আমি নজরুল সাহেবের কাছ থেকে আবার ক্ল্যারিফিকেশন নেব, কিন্তু তার আগে শক্তিদার কাছে যাব। কিন্তু শক্তিদার কাছে যাওয়ার আগে অন্তত পক্ষে সিবিআই হেফাজত নিয়ে যে তথ্য বা ইনপুটটা দেওয়া এই মুহূর্তে প্রয়োজন,
সেটা হচ্ছে বীরভূমের বকটুয়ের ঘটনার মূল অভিযুক্ত লালন শেখ সিবিআই হেফাজতে কিন্তু গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে মারা গিয়েছিল। কাজেই হেফাজত যে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে রয়েছে তা কিন্তু নয়, সেটা জেল হেফাজত হোক আর সিবিআই হেফাজত হোক। শক্তিদা, আপনার কি মনে হচ্ছে এই ঘটনার পর? কারণ পরিবার কিন্তু পরিষ্কার বলছে যে হুমকি ফোন আসতো এবং তার ছেলের বক্তব্য পরিষ্কার যে এখনো পর্যন্ত অর্থাৎ গ্রেপ্তারির পরেও সন্দেশখালিতে শাহজাহান রাত চলে, দ্বিতীয় আর কোনো অল্টারনেটিভ নয়, এবং তার হয়ে কাজ চালায় ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি সবিতা রায় এবং মুসলিম শেখ। আপনার কি মনে হয় যে সত্যি নেক্সাস এতটা স্ট্রং হতে পারে যে জেলে বসে সিবিআই হেফাজতে থেকে একজন অপরাধী এতটা অ্যাক্টিভলি কাজ করতে পারে? দেখো, 1.5 বছর আগে শাহজাহান যখন জেলে প্রবেশ করছে, সম্রাটের মতো প্রবেশ করছে, পেছনে রাজ্য সরকারের পুলিশ তারা দেখছে। জেলে বসে যে কোনো অপরাধ সংগঠিত হয় এবং করা যায় অত্যন্ত নিপুণভাবে যদি সেখানে পুলিশের সহযোগিতা থাকে। আজকে সিবিআইয়ের কাস্টডিতে আছে না স্টেট গভর্নমেন্টের পুলিশের কাস্টডিতে আছে সেটা আলোচনার বিষয়বস্তু নয়। যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে আনুমানিক সকাল 8:30 থেকে 9টা, ভোলাবাবু নিজের কোনো একটা কেস অ্যাটেন্ড করতে যাচ্ছিলেন বসিরহাট আদালতে। ন্যাজাটের সামনে তাকে অপোজিট সাইড থেকে একটা বড় ট্রাক এসে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর দুটোই নয়নজুলি খালে পড়ে যায় এবং সেখানে দেখা যায় যে ভোলাবাবু সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন, তার ছেলে এবং গাড়ির ড্রাইভার মারা যায়। আমি আবারও আপনার কাছে আসবো শক্তিদা, এই বিষয়ে আপনার ঠিক সন্দেহের নজরে কোন জায়গাটা রয়েছে এবং কোথায় মনে হচ্ছে যে কমিউনিকেশন গ্যাপ রয়েছে? আমি আবারও বলি, মারুতি গাড়িটি যেদিক থেকে আসছিল তার অপোজিট ডিরেকশন থেকে লরিটি এসে মুখোমুখি ধাক্কা লাগে। আমি আবারও রাস্তার কন্ডিশন আপনাদেরকে দেখিয়েছি, যথেষ্ট চওড়া রাস্তা। তার কাছে যাওয়ার আগে আমরা রাজনীতির 4 জনের বক্তব্য শোনাবো। এক হচ্ছে মোহাম্মদ সেলিম কি বলেছেন, দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী কি বলছেন, কুণাল ঘোষ কি বলছেন এবং ওই এলাকার বিধায়ক সুকুমার মাহাতো তিনি বা কি বলছেন একবার শুনে নিন পরপর। সিনেমায় দেখি এবং এই জন্যই হুইসেল ব্লোয়ার্স, উইটনেস এদের প্রোটেকশনের আইন এসছে। সিবিআই তদন্ত করছিল, অপরাধী শাস্তি পাবে, তার বদলে যে সাক্ষী সে শাস্তি পাচ্ছে। এটা তো তোমাকে ডাউট করতে হবে। প্রথমে তো তুমি বলতে পারবে না যেটা অ্যাক্সিডেন্ট, সেটা দুর্ঘটনা না ঘটানো হয়েছে, তদন্ত সাপেক্ষ। কিন্তু এই উইটনেস প্রোটেকশনের দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সির, তাহলে কেউই তো সাক্ষী দিয়ে এগিয়ে আসবে না। তা রাজ্য সরকারের, রাজ্যের পুলিশের এবং সিবিআই এর উভয়ের দায়িত্ব। আমরা এর আগে দেখেছি বকটি কাণ্ডের পরে যাকে অভিযুক্ত সন্দেহ করা হচ্ছিল মারা গেছে। তাহলে ইডি সিবিআই কিভাবে চলছে আর রাজ্য পুলিশ কিভাবে চলছে এটা অভয়া কাণ্ড থেকে আমরা দেখতে পাচ্ছি। সন্দেশখালী তার থেকে হেরফের নেই। এটা শাহজাহান করিয়েছে, এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত। ভোলা ওনার পলিটিক্যাল আইডেন্টিটি যদি বলি, উনি তৃণমূলের সাথেই আছেন, মানে সক্রিয় না হলেও সমর্থক। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের 18টা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য। অনেক পরে সিবিআইয়ের কিছুটা হলেও ঘুম ভেঙেছে, 4 বছর পরে ঘুম ভেঙেছে। আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি, জেলের সুপাররা, জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয়। তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে। ওখানে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা দুর্ঘটনা, কিন্তু সঙ্গে সঙ্গে দায়িত্বজ্ঞানহীনভাবে যদি এই ধরনের কেউ কোনো অভিযোগ করে না, এবং অভিযোগের ওপর তো আর জিএসটি এখনো বসেনি, ফলে যে কেউ রাজনৈতিক ফায়দার জন্য অভিযোগ করতে পারেন। পুলিশ তদন্ত করছে। এখন যেহেতু একটা এই চরিত্রগুলি কোনো একটা মামলায় বিপরীতমুখী অবস্থানে একটা তারা বন্ধনে যুক্ত হয়ে আছেন, সেই কারণে এই দুর্ঘটনার পেছনে এক পক্ষের একটা অভিযোগ বা সন্দেহ এই ধরনের সামনে আসছে। যোগীরাজ্যে উন্নাও হাতরাসের সময় আপনারা দেখেছেন তার বাড়ির লোক যখন বিচার চেয়েছে, দফায় দফায় কিভাবে তাদের খুন করা হয়েছে। তো সুতরাং বিজেপির মুখে বা বিরোধীদের মুখে এসব সাজে না। পুলিশের উপর ছাড়ুন না, পুলিশ দেখছে। আমরা তো আর এক্সপার্ট নই যে বলতে পারবো যে অ্যাক্সিডেন্ট না খুন আর কি মোটিভ আছে। অভিযোগ করলেই সে দোষী হবে এমন ভাবনা ঠিক নয়। দেখুন, এই পরিবারটা বহুদিন ডিপ্রাইভ ছিল, তারা ঘরছাড়া ছিল। গত লোকসভা ভোটের আগে তাদেরকে ঘরে ফিরিয়ে আনা হয়েছে এবং এই পরিবারটা যাতে আর কোনো রকম ভাবে
ডিপ্রাইভ না হয়, পরিবারের সবাই সুস্থ স্বাভাবিক ছিল। এই অ্যাক্সিডেন্টটা আবার পরিবারের তাদের কোথাও মানে ভিত নষ্ট হলো। তো এখানে পুলিশ সক্রিয় তদন্ত করছে। আমরা পুলিশের প্রতি আমাদের আস্থা আছে যে পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে। শক্তিদা কি মনে হচ্ছে পুলিশ তদন্ত করে সঠিক তথ্য সামনে আসবে? টোটাল যা সার্কামস্টেন্সেস, টোটাল যা ঘটনা, ইটস এ প্লেন কেস অফ মার্ডার, ইট ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। এটা দুর্ঘটনা নয় এটা। এবং যে কথাটা সবাই বলছে যে যখন কোনো বিশেষ কোনো মামলা চলে, বিশেষ ব্যক্তি যার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আছে, সেই শাহজাহানের বিরুদ্ধে অভিযোগে কাস্টডিতে নিয়ে গিয়ে উইটনেসকে প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা কিন্তু সিবিআইয়ের এবং রাজ্য সরকার উভয়েরই। কারণ সাক্ষী যদি তার কথা কনফেশন স্টেটমেন্ট ইন ফ্রন্ট অফ দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে না পারে, তাহলে প্রোটেকশনটা থাকলো কোথায়? প্রোটেকশন সিবিআইও দায়িত্ব এড়াতে পারে না, রাজ্য সরকারও দায়িত্ব এড়াতে পারে না। কারণ যেখানে যে ঘটনাটা ঘটেছে অপর প্রান্ত কিন্তু এখানে একটা দাঁড়িয়ে প্রশ্ন থেকে যাচ্ছে যে ভোলা ঘোষের পরিবার এখনো পর্যন্ত, যেটা আমাদের কাছে এখনো অজানা রয়ে গেছে, প্যানেলের সামনে আমি রাখছি, যে ভোলা ঘোষের পরিবার নিরাপত্তাহীনতা নিয়ে কোনো অভিযোগ কি তারা করেছিলেন রাজ্য পুলিশের কাছে? না না, বর্তমানে বিধায়ক তো বললেনই যে গত 1.5 বছর তারা বাইরে ছিলেন, তাদেরকে ঘরে ফিরিয়ে এনে তাদেরকে নিরাপত্তার সুযোগ দেওয়া হয়েছে। এই ঘটনা তাদের ভিড়টা নড়িয়ে দিল, এটা তো বর্তমানের বিধায়ক বললেন। সুতরাং একটা কথা অত্যন্ত পরিষ্কার, আবার ব্যর্থহীন ভাষায় বলি, যে অপর দিক থেকে একটা 10 চাকার লরি সকালবেলা, সেখানে যানজট নেই, সেইরকম জায়গায় একটা গাড়িকে মেরে দিল, দুটো গাড়ি পড়লো গিয়ে নয়নজলিতে। না মানে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তদন্ত ছাড়া কিন্তু দুর্ঘটনাগ্রস্ত হয়েও এরকম ঘটনা শক্তিটা হতে পারে না। না এই ধরনের ঘটনা যে ফিল্মি কায়দায়, না পুলিশ আপন গতিতে ডেফিনেটলি তদন্ত করবে। এবং আরেকটা কথা বলি, শাহজাহানরা কোনো রাজনৈতিক দলের লোক হতে পারে না। এরা যখন যে শাসন ক্ষমতায় থাকে তখন সেই ছাতাটা মাথার তলায় নেয় নিজের অসামাজিক কাজগুলোকে ঢাকবার জন্য। আজকে আমি না এই বিষয় নিয়ে একটু এর কাছে যাই, নজরুল সাহেবের কাছে যাই। নজরুল এখানে দুটো জায়গা, এক হচ্ছে ক্রমাগত হুমকি ফোন আসা, পরিবার থেকে স্বীকার করছে ক্রমাগত হুমকি ফোন আসতো, এবং পরিবার সরাসরি বলছে যে এর ক্ষেত্রে শাহজাহানের যারা লোকেরা রয়েছে এলাকায় তাদের রাজ চলে, শাহজাহানের রাজ চলে এবং তারা যা বলে তাই হয়। দ্বিতীয়ত সুকুমার মাহাতো এলাকার যিনি বিধায়ক, সে তার বক্তব্যে পরিষ্কার হয়ে গেল যে পরিবারটা কিন্তু তৃণমূল কংগ্রেস করতো না, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে, এবং তারা প্রায় 1.5 বছর বাইরে ছিল না। শক্তিদা তো অনেক পরিশীলিত ভাষায় বলেন বাইরে, বিধায়ক বলছেন তারা ঘর ছাড়া ছিল। মানে এমন পরিস্থিতি ছিল যে ভোলা ঘোষের পরিবারকে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছিল। এই দুটো ঘটনা যদি সংযুক্ত করা যায়, খুব স্বাভাবিকভাবে শাহজাহান এবং টিমের কাছে এই পরিবার যে খুব একটা নেক নজরে ছিল তা তো নয়। প্লাস শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী হচ্ছে সে। এই যে আস্তে আস্তে খোলস ছাড়ছে, যদিও আমি বলছি যে এখনো এই ক্ষেত্রে তদন্ত ডেফিনেটলি দরকার, কারণ পুলিশি তদন্ত, ইনভেস্টিগেশন, ড্রাইভারদেরকে গ্রেপ্তার, বা লরি কার বা কেন লরি ব্যবহার করা হচ্ছিল, বা সিসিটিভি ফুটেজ ইত্যাদি অনেক কিছু প্রয়োজন। তৎসত্ত্বেও এই যে হুমকি ফোন আসা, আমি জানি না যে এখনো ভোলা ঘোষের পরিবার পুলিশকে জানিয়েছিল কিনা, বা পরিবারটি ঘর ছাড়া ছিল, এই সমস্ত তথ্যগুলো কি মানে কোন দিকে ইঙ্গিত করছে? এই যে এই ক্ষেত্রে দায়িত্ব আমি তন্ময়দা এবং সম্রাটদা দুজনেই রয়েছেন, ইনভেস্টিগেটিং এজেন্সি এবং জেল। সিবিআই এর কোনো জেল নেই, কিছুক্ষণ আগে তন্ময়দা বললেন, এটা একদম বাস্তব যে সিবিআই হেফাজতে রাখলে জেল নেই। কিন্তু লালন শেখের ক্ষেত্রে যেটা হয়েছিল, সিবিআই একটা অস্থায়ী তাদের একটা ক্যাম্প তৈরি করে বকটুইতে ছিল, সেখানে ঘটনা জিজ্ঞাসাবাদ ঘটেছিল, জিজ্ঞাসাবাদের জন্য তারা করতে পারে অস্থায়ী ক্যাম্প, সেটা কোনো জেল নয়। এখানে যেমন সিজিও কমপ্লেক্স থাকে। কিন্তু হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন সম্রাটদার কাছে এটা, যে সম্রাটদা এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে জমির আগ্রাসনের জন্য, রেশনের জন্য, এরা তো দুজন তো এরা তো জনপ্রতিনিধি, মানে একটা পঞ্চায়েত চালাচ্ছেন। দেখো আমি প্রথমে এদের বিরুদ্ধে অভিযোগ, হ্যাঁ আমি বলছি, আমি
হ্যাঁ, তন্ময়দার কথা শুনলাম। ওই আমার ঠিক আমি সোমা বলছি, পরে আমি তন্ময় বলছি। সোমা বলছি আর ফিরে আসেনি, তন্ময়দা নিশ্চয়ই ফিরে আসবে এবং আরও ভালো পরিশীলিত ব্যাখ্যা দেবে, কারণ এই বিষয়টা তন্ময়দা এবং তন্ময়দার দলের একটা ব্যাপক জ্ঞান রয়েছে। তারা ব্যাপক কেলেঙ্কারি সাক্ষীদের কিভাবে সন্দেহ হচ্ছে না? না, আমি বলছি এই ঘটনার পর আপনারা তো শাহজাহানকে সাসপেন্ড করেছেন, নিশ্চয়ই তার মানে suspend আপনাদের করেছি। চোখে আপনি যেভাবে তন্ময়দাকে যেভাবে মানে কনফেস করছেন, তাতে আমার মনে হচ্ছে আপনি শাহজাহানকে ভালোবাসেন। না না, শাহজাহানকে ভালোবাসবো কেন? আপনি তো একবারও বললেন এটা খুন হতে পারে। আমি তো প্রথমেই বলেছি, তুমি একবার চালিয়ে শুনে নাও আমি প্রথমে বলেছি কিনা, যে আমি বলছি তদন্ত শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হবে, তো পুলিশকে বলতে দিতে হবে, তো যে কি হয়েছে সেটা জানতে হবে। তো না, খুন হতে পারে কিনা বল জিজ্ঞাসা করছি। মানে খুনও তো হতে পারে, খুন হতে পারে কিনা সেটা আমি বলো। তো একই কথাই বলছি। তদন্ত শেষ হওয়া না, খুন হতে পারে, খুন করেছে। না, আমরা একটা সন্দেহ, আমরা তো তদন্তকে সর্বোচ্চ জায়গায় রাখছি। আমরা তো সন্দেহের বশে ষড়যন্ত্র করা যায় না, সেটাই বলছি। না, আচ্ছা, আমি সন্দেহের ঊর্ধ্বে রাখছি না। আমি সম্রাট, আমি এটা ছেড়ে দিলাম, কিন্তু এই যে পরিবারের কাছে হুমকি ফোন আসা, আপনি কি অগ্রাহ্য করেন? পরিবারটি ঘরছাড়া ছিল, কার অত্যাচারে পরিবার ঘরছাড়া ছিল? কেন পরিস্থিতি সন্দেশখালীতে এরকম, যে যেখানে ভোলা ঘোষের মতবাদ, ওখানে আরো ABCD অনেকেই ঘরছাড়া ছিলেন? সন্দেশখালী ওইখানকার বিধায়ক নিরাপদ সর্দার, সিপিএম এর, আজকে সিপিএম এর কেউ নেই এখানে, তাকে দীর্ঘদিন ঘরছাড়া হয়ে থাকতে হয়েছিল কেন? না না, সন্দেশখালী নিয়ে যখন আলোচনা করছো তখন তার মাম্পি দাসকে আলোচনায় আনতে হবে। বিজেপির নেত্রী মাম্পি দাস বলেছে সাদা কাগজে সই করে নিয়ে আমাকে দিয়ে অভিযোগ করানো হয়েছিল, ধর্ষণ করা হয়েছে আমাকে, এই কথা আনতে হবে। সন্দেশখালী নিয়ে যখন আলোচনা করছো তখন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়েলের কথা আনতে হবে। ফেক ভিডিও তৈরি হয়েছিল, গঙ্গাধর কয়েলের কথা আনতে হবে, যেখানে পরিষ্কারভাবে গঙ্গাধর কয়েল বলেছে শুভেন্দুদার এলএম আছে, যাদের ধর্ষণ হয়নি বাংলার মা বোনকে 2000 টাকার বিনিময়ে সাদা কাগজে সই করে ধর্ষিতা বানানো হয়েছে। সন্দেশখালী নিয়ে আলোচনা করলে এগুলো নজরুল সাহেবের গায়ে যাবো। নজরুল দা, হুমকি ফোন ভোলা ঘোষ অভিযোগ জানিয়েছিলেন কিনা আমাদের জানা নেই। এই পরিবার দীর্ঘদিন ঘর ছাড়া ছিল। এই সব ঘটনাগুলো সন্ত্রাসী পরিবেশের কোন ইঙ্গিত দিচ্ছে আমি আপনার থেকে জানবো। একজন মানুষকে তার এলাকায়, তার বাড়ির থেকে প্রায় 1.5-2 বছর ঘর ছাড়া হয়ে থাকতে হচ্ছে, এবং দ্বিতীয়ত হুমকি ফোন আসতো, তার পরিবার অভিযোগ করছে, তার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ অভিযোগ করছে। আমি আপনার থেকে শুনবো যে এটা কি মানে এই যে এই ধরনের যারা জেলে বসে থাকা অপরাধী, তাদের বাহুবলের পরিচয় দেয়। তিনি তো তৃণমূলে নেই, তাহলে এই শেখ শাহজাহানকে মদত দিচ্ছে কে বা কারা? নজরুল সাহেব, আপনার থেকে জানবো, একটা বিরতির পরনের অভিযুক্ত এবং সন্ত্রাসীদের হাত, মানে যারা সন্ত্রাস কার্যকলাপ বা এই জাতীয় দুর্বৃত্তায়ন বা যেটাকে বলা হয় মাসেল পাওয়ার, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের হাত কতটা গভীর থাকতে পারে আমি নজরুলদার থেকে শুনবো। কিন্তু তার আগে আরেকটা মারাত্মক অভিযোগ, যেটা হচ্ছে এই যে চালক মারা গেল শাহানুর মোল্লা, তার বাবা কি বলছে একবার আপনাদের সামনে রাখি। নজরুল সাহেব একবার শুনুন, তারপর আপনার কাছে যাব। শুনুন। যে গাড়িটা মেরেছে রং সাইডে গিয়েই মেরেছে, এবং আগে পিছে কোনো, যে জায়গাটায় হয়েছে কোনো সিসিটিভি কিছুই ছিল না, ফাঁকা জায়গা। এবং তারপরে ও গাড়িটা ওখান থেকে যাওয়ার পর, যেখান থেকে গাড়িটা আসছিল মালঞ্চর দিক দিয়ে, বেশ কিছু 4-5 কিলোমিটার পিছন থেকে বেপরোয়া গতিতে গাড়িটা চালিয়েছে। যারা বাইক চালাচ্ছিল তারা আমাকে বলেছে, ওখানে স্পটে ছিল, যে গাড়িটা আমাদেরকেও সাইড দিচ্ছিল না, প্রচুর ধুলো বালি উঠছে, আমরা সাইড দিচ্ছে না। তারপরে এসে এই গাড়িতে মেরে দিল সজোরে। তারপরে আমরাও বিপদে পড়ছিলাম, এর একটা অবস্থা। গাড়ির পিছনে ছিল যারা, যেহেতু বাইক নিয়ে। শাহজাহানের ব্যাপার শুনুন, ওটা ভোলা ঘোষের ওদের ব্যাপার। আমার ছেলের সঙ্গে তো আমার সঙ্গে কোনো ম্যাটার নেই শাহজাহান শেখের, ওটা ওদের ব্যাপার, ওদের কেস কাবারি। ওরা শাহজাহানের সঙ্গে ভোলা ঘোষ ব্যবসা করতে পার্টনার ছিল, ওদের কি হয়েছে ওটা আমি জানি না। আমাদের নজরুল সাহেব, আপনার কি মনে হচ্ছে বলুন? এই শুনলেন আপনি, অনেক দূর থেকেই লরিটা বেপরোয়া গতিতে আসছিল, যারা পেছনে বাইক চালাচ্ছিল বেশ কিছু লোকাল যুবক ছেলে, তারা বলেছে লরিটা সাইড দিচ্ছিল না যাতে ডিস্ট্র্যাক্ট না হয়, মানে পেছনের মোটরসাইকেল যাতে ওভারটেক করে সামনে না যায়। অনেকক্ষণ ধরে ধুলো উঠছিল, হর্ন দিচ্ছিল, পেছনে বাইকগুলো সাইড দিচ্ছিল না, এবং বেপরোয়া গতিতে এসে গাড়িটিকে ধাক্কা মারে। নজরুল সাহেব, আপনার সামনে আমরা বাবার বাইট রাখলাম, অর্থাৎ এই শাহানুরের বাবা যা বলছেন সেটাও শোনালাম। নজরুল সাহেব, দেখুন, আপনারা যতটুকু বর্ণনা দিচ্ছেন সে থেকে তদন্ত শেষ হলে নির্দিষ্ট করে বলা যাবে, কিন্তু তার আগে আমি বলবো যে পারিপার্শ্বিক যে অবস্থা আপনারা যেগুলো বলছেন সেগুলো থেকে অনেক অনেক বেশি সম্ভাবনা যে এটা কোনো নিছক দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত খুনের ঘটনা। এবং
এই ভোলানাথ ঘোষ তিনি সাক্ষী দিতে যান বা তিনি অন্য কাজে যান, সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে এরকম সংবেদনশীল মামলায় তাকে প্রশাসনিক যে সুরক্ষা দেওয়ার কথা। এবং সে শাহজাহান যখন জেলে আছেন তখন তারা সিবিআইয়ের বা ইডির কাস্টডিতে নেই, তারা জুডিশিয়াল কাস্টডিতে আছে এবং জেলটা পশ্চিমবঙ্গ সরকার চালায় এবং পশ্চিমবঙ্গে অবস্থিত। নজরুলদা আপনাকে একটু থামাই, নজরুলদা একটু থামাই। বেশ কিছু অজানা প্রশ্নের উত্তর হয়তো আমাদের প্রতিনিধি যিনি অন স্পট গিয়েছিলেন শামীম আমার সঙ্গে এখন টেলিফোনে রয়েছে। শামীম, তোমায় আমি প্যানেলে এইটা জানতে চাইছি, এখানে অনেকেই রয়েছেন গেস্ট। শামীম, কি হয়েছিল? এলাকার মানুষ, আমি দেখতে পাচ্ছি ছবিতে তুমি স্পটে গেছো, এলাকার মানুষ যারা ওখানে ছিল, প্রত্যক্ষদর্শী কি কেউ ছিল? তারা কি বলেছে? মানে ঘটনার সময় উপস্থিত থাকা মানুষ তারা কিছু বলেছে কিনা, বা কিভাবে হলো দুর্ঘটনা, নাকি এটা কি বলছে মানুষ তোমার থেকে জানবো এক। দ্বিতীয়ত তোমার কাছ থেকে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, এই যে ভোলা ঘোষের পরিবার বলছে যে তাদের হুমকি আসতো, তারা কি পুলিশের কাছে কোনো অভিযোগ জানিয়েছিল? আমার দুটো প্রশ্ন তোমার কাছে শামীম। একেবারেই দেবাশিস, দেখো একেবারে ঠিক 9:30 থেকে 10:45 দুর্ঘটনাটি ঘটে এবং এই টাইমেই সরবেরিয়ার দিক থেকে বসিরহাট কোর্টের দিকে যাচ্ছিলেন এই ভোলা ঘোষের পরিবার, এবং অপর দিক থেকে এই যে দ্রুতগামী ট্রাকটি প্রথমে ধাক্কা মারে এবং তারপরে একেবারে এই ট্রাকটি রাস্তা থেকে যাতে করে নয়নদুলিতে পড়ে যায়, আবার দুবারা ধাক্কা মারে। রাস্তার উপরে যদি ব্রেক মারা হয় তাহলে কোনো জায়গায় টায়ারের স্পটের দাগ থাকা উচিত, কিন্তু কোনো জায়গায় দাগ লক্ষ্য করা যায়নি। এলাকার মানুষজন যারা রয়েছেন তারা মূলত কেউ কথা বলতে চাইছেন না, ভীত সন্ত্রস্ত, কেননা এই গোটা সন্দেশখালী এলাকায় শেখ শাহজাহানের নাম করলেই সবাই চুপ হয়ে যায়। এবারে শাহজাহান তো জেলে, শামীম, শাহজাহান তো জেলে। একেবারেই দেখো দেবাশিসদা, আমরা গতকালই খবর দেখিয়েছিলাম যে সন্দেশখালীর যে মন্ডল পরিবার, যে শেখ শাহজাহানের মার্কেট যাদের জায়গায় রয়েছে, তাদেরকে পর্যন্ত জেলে বসেই হুমকি দেওয়ার অভিযোগ উঠছে শাহজাহান বাহিনীর উপরে। এবং মূলত আজকের এই ঘটনা, এলাকাবাসীরা কার্যত কেউ কথা বলতে চাইছেন না, এবং মূলত এই যে সাক্ষী যারা আজকে কোর্টে যাচ্ছিলেন তাদের সঙ্গে যে দুর্ঘটনা ঘটলো, একেবারে পরিবারের তরফ থেকে যখন বলা হচ্ছে যে খুন করা হয়েছে পরিকল্পনা মাফিক, আমরা এই সন্ধ্যাবেলায় মূলত যে ট্রাকটি দুর্ঘটনাগ্রস্ত, যার ট্রাকের মালিক যিনি রয়েছেন আব্দুল সামাদ মোল্লা, যার নামে রেজিস্ট্রেশন রয়েছেন, তার বাড়িতে যখন আমরা গেলাম, তিনি বাড়িতে নেই সেই সকাল থেকে, অর্থাৎ পলাতক বলা চলে। এবং তার মেয়ে হাসানা বানু সুলতানা, তার বক্তব্য যে ট্রাকটি বিগত 7 থেকে 8 মাস আগে নজরুল মোল্লা নামে এক ব্যক্তির কাছে দিয়েছিলেন, কিন্তু আমরা একেবারে পুলিশ সূত্রে খবর পাচ্ছি যে ট্রাক চালাচ্ছিলেন যে মূলত আলিম মোল্লা, এবং ট্রাক এই দুর্ঘটনার পরে যার বাইকে করে যাচ্ছিলেন এই নজরুল মোল্লা, এবং যার নামে এই ট্রাকটির রেজিস্ট্রেশন রয়েছেন আব্দুল সামাদ মোল্লা, এবং তিনি কিন্তু এলাকারই পঞ্চায়েত সদস্য এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে একেবারে অকপটে স্বীকার করে নিয়েছেন এই তার মেয়ে। মূলত এই যে বেপুল চক্র, এর থেকে কিন্তু স্বাভাবিকভাবে ভয়াবহ। শামীম, তুমি যেটা বললে অত্যন্ত ভয়াবহ, মানে এর সঙ্গে একটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের যোগ রয়েছে, যে ট্রাক ছিল, তন্ময়দা ভয়াবহ বিষয়। এবং নজরুল সাহেব, আপনাদের সামনেও রাখতে চাইবো, এই যে ট্রাক যখন দেখছে একটা ফাঁকা রাস্তায় গাড়ি আসছে, কোথাও টায়ারের ব্রেকের ছাপ নেই। আমরা বিভিন্ন সময় দেখেছি যে টায়ারের ব্রেক করলে একটা বড় গাড়ি পিছের রাস্তার উপরে, যারা রাস্তায় চলেছেন দেখে যান, বড় স্পট পড়ে যায়, গাড়িটা স্কিড করে যায়, সেটাও নেই। ভয়াবহ জায়গা। তন্ময়দা, কি মনে হচ্ছে এরপরে? দেখুন, ধন্যবাদ শামীম। দেখুন, শাহজাহান হচ্ছে দিদির হাতে লালিত পালিত হয়ে এই অবস্থায় এসছেন, সেই জন্যে সমস্ত মানুষ ভয় পাচ্ছেন। এবং আপনারা জানেন বিধানসভায় দিদি তার হয়ে সওয়াল করেছেন। এবার আমি আরেকটা বলে দিই দেবাশিস, যে এইটা পরিকল্পনা করে হয়েছে, এই জন্য যে রেকি করে হয়েছে, যেখানে সিসিটিভি নেই আশেপাশে সেইখানে এই ঘটনাটা হয়েছে। এবং আরেকটা আমি বলে দিই যে এখন যেটা সিবিআই উচিত হবে, এই কেস ট্রান্সফার করে অন্য রাজ্যে নিতে হবে। শাহজাহানের জন্য জেল থেকে, আরে আপনার দলের নেতা কুলদীপ সিং, আমি রাজনীতির আলোচনায় থাকবো না, নজরুল সাহেব, নজরুলদা, আপনি আমাকে বলুন যে রাস্তায় কোনো ব্রেক মার্ক নেই, এক। দ্বিতীয়ত, আমাদের শামীম মোল্লা, আমাদের প্রতিনিধি, লোকাল বয়, ও এলাকার ছেলে, ও বলছে যে অভিযোগ রয়েছে যে শেখ শাহজাহান জেলে থাক আর যেখানেই থাক,
একই রকমভাবে তার হুমকি ফোন বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের কাছে আসে। এরপর আপনার একের পর এক কিন্তু পর্দা খুলছে। আমরা ইনভেস্টিগেটিং এজেন্সি নয়, আমরা পুলিশকে রেসপেক্ট করি, পুলিশের তদন্তকে সম্মান করি, তারা বার করবে, ঠিক বিশ্বাস। কিন্তু আপনার কি মনে হচ্ছে, আপনি তো দীর্ঘদিন পুলিশে ছিলেন, শাহজাহান দিদির আদরের ভাই। একটা মিনিট একটু নজরুল দাকে বলতে দিন শেষ করুন। হ্যাঁ দেখুন, আপনার প্রতিনিধির কথা শুনে হ্যাঁ আমার খুব পরিষ্কার মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত খুনের দিকে নির্দেশ করছে। এখন পুলিশ তদন্ত করবে। এখন আপনাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এ রাজ্যের পুলিশের ডিসি লেভেলের অর্থাৎ জেলার এসপি লেভেলের অফিসারও শাসক দলকে জেতানোর কথা বলার পর চাকরিতে বহাল থাকতে পারে। তো এই পুলিশের লোকেরা যদি তদন্ত করে তাহলে তাদের পক্ষে নিরপেক্ষভাবে নিরপেক্ষ তদন্ত শক্তিটা কি মনে হচ্ছে? জাস্ট একদম আমার হাতে একদম সময় নেই দাদা, আমি আরো অ্যানালিটিক্যাল যেতে পারতাম কিন্তু হাতে একদম সময় নেই। শক্তিটা কি মনে কথা বলি, তোমাদের প্রতিনিধি যেটা বললো এটা অত্যন্ত স্বাভাবিক যে কোনো অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভার সবসময় চেষ্টা করে সেটাকে একটা সার্কেল ব্রেক, এবং মালিকের সঙ্গে চালকের সঙ্গে সব জায়গায় যোগ, যেটা বললো বলিনি। এবং পরিষ্কারভাবে সবিতা রায় এবং মুসালিম শেখের নামে অভিযোগ উঠছে, মুসলিম শেখ, মুসলিম শেখ, একদম পরিষ্কার ব্যাপার। শাহজাহান জেলের অভ্যন্তরে বসে কেউ অ্যাক্টিভ। সম্রাটদা কিছু বলবেন? জাস্ট আমি 30 সেকেন্ড সময় নেই দাদা, একদম সময় নেই, আমাকে শেষ করতে হবে। হ্যাঁ 30 সেকেন্ড সম্রাটদা। পরিকল্পিত খুন আপনি বলছেন বাবু। যখন চাকরি জীবনে ছিলেন তখন উনি বোলরাদা বলে কাদের খান ছিলেন কিনা আমি জানি না, তাহলে ওনার মনে থাকতো বিনোদ মেহতার ঘটনা, তাহলে ওনার মনে থাকতো পুলিশ কাস্টাডিতে বহুতল বাড়ি থেকে আত্মহত্যা করেছেন শম্ভু মুখার্জি, মনীষা মুখার্জিকে খুঁজে পাওয়া যায়নি। আজকে উনি জ্ঞানের কথা বলছেন, আজকে আর হাতে সময় নেই। এটা ব্যক্তিগত আক্রমণ নয়, প্লিজ, ব্যক্তিগত আক্রমণের জায়গা নয়। আমি এখানে শেষ করব। আমি না, নজরুল ইসলাম তো আপনাকে ব্যক্তিগত কিছু বলেননি, প্লিজ। আচ্ছা, সম্রাটদাকে অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাবো ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, নজরুল ইসলাম এবং শক্তি মৈত্র। যেতে যেতে সবাইকে ধন্যবাদ। যেতে যেতে একটা দাবি যে শেখ শাহজাহানকে অন্য আদালতে নিয়ে যাওয়া, মানে অন্য কোর্টে বাইরে, রাজ্যের বাইরে নিয়ে যাওয়া, এবং এই ক্ষেত্রেও সিবিআই, এই ঘটনা, অ্যাক্সিডেন্টের ঘটনা সিবিআই তদন্তকে এটা দাবি করছেন। কিন্তু রাজ্য পুলিশের তদন্তে আমাদের বিশ্বাস একটা সঠিক দিশা পাবে।